কখনো কি ভেবে দেখেছেন শান্তিতে নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিকভাবে পরিচিত পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি ব্যর্থ হয়েছে বা কতটুকু সফল হয়েছে? আজকে আমরা সেই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কথা বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে 3-0, দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্র ঋণ, আন্তর্জাতিক সম্মান, নোবেল বিজয়ী এবং বাংলাদেশের জন্য এক ভিন্নধর্মী ভাবমূর্তি। ইউনূস সরকার ক্ষমতায় এসেছিল এক অস্বাভাবিক পরিস্থিতিতে। সারা দেশে রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক অনিশ্চয়তা, অর্থনৈতিক মন্দাভাব, সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর তীব্র অবনতি, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে পড়া সহ সারা দেশে এক টালমাটাল পরিস্থিতিতে ইউনূস সরকার ক্ষমতায় এসেছিল। আসলে তখন বিকল্প হয়তো কেউ ছিল না, তবু এই সরকার কিছু অর্জন এবং সফলতা দেখাতে পারে। আমি শুধু আমার ব্যক্তিগত মতামতটাই দিচ্ছি, এখানে হয়তো অন্যজনের মতামত নাও মিলতে পারে। যেমন ইউনূস সরকারের সময় রাষ্ট্র পুরোপুরি ভেঙে পড়েনি। সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম চ্যালেঞ্জ ছিল প্রশাসন ঠিক রাখা। আমরা দেখেছি প্রত্যেকটা থানা লুটপাট হামলার পরে প্রত্যেকটা পুলিশেই আত্মগোপনে চলে গিয়েছিল, প্রত্যেকটা থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছিল। সেই সব সামলে প্রশাসনকে সচল রাখা খুব কঠিন একটা ব্যাপার। তবু ব্যাংক, সরকারি অফিস, আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক সচল রাখার জন্য যা করার প্রয়োজন ছিল, আমার মনে হয় ইউনূস সরকার অনেকটাই করতে পেরেছে। সামলে দেওয়ার মতোই ইউনূস সরকার করতে পেরেছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ধরে রাখা। দেখেন, একটা দেশ যখন বিপ্লব বলি আর অভ্যুত্থান বলি, এর পরবর্তীতে সময়ে আন্তর্জাতিকভাবে যেই সরকারই আসুক, তত্ত্বাবধায়ক সরকারই আসুক আর অন্তর্বর্তীকালীন সরকারই আসুক, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা ধরে রাখার মতো পরিস্থিতি তখন আসলে থাকে না এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ধরে রাখা কঠিন হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত এবং তার ইমেজ আন্তর্জাতিকভাবে কিন্তু অনেকটাই ক্লিন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত ইমেজ এবং বিশ্বমঞ্চে পরিচিতিও কিন্তু সম্মানজনক। এর ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কিন্তু বিভিন্ন মহলে একদম বিচ্ছিন্ন হয়ে যায়নি। বিদেশি কূটনৈতিক যোগাযোগ ঠিক ছিল, যেমন অভ্যুত্থানের মাঝখানে যারা প্রবাসী বাংলাদেশি আছে তারা কিন্তু রেমিটেন্স পাঠানো পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। কিন্তু ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করার সাথে সাথেই কিন্তু তারা এই ইউনূস সরকারকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। তারা যদি সহযোগিতা না করত তাহলে কিন্তু ইউনূস সরকার আরেকটু বেকায়দায় পড়ে যেত। বিশ্ব মিডিয়াও কিন্তু বাংলাদেশকে পর্যবেক্ষণে রেখেছিল। বাংলাদেশ আসলে কি হচ্ছে, প্রধানমন্ত্রী পালিয়ে অন্য দেশে চলে গেছে, নতুন একটা সরকার আসছে, এটা নিয়ে কিন্তু বিশ্ব মিডিয়ার মধ্যেও বাংলাদেশের খবরাখবর ফলাও করে প্রচার করছিল। সেখানেও বাংলাদেশের ক্লিন ইমেজ ধরে রাখা একটা কঠিন ব্যাপার ছিল। ইউনূস সরকার আরেকটা ব্যাপার সামনে নিয়ে আসছে, সেটা হচ্ছে সংস্কার। অভ্যুত্থানের পরপরেই সংস্কার নিয়ে অনেক আলোচনা উঠে, সবাই নতুন বন্দোবস্ত চায়। বিশেষ করে নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ, বিচার ব্যবস্থা, এসব বিষয়ে সংস্কারের কথা জোরালোভাবে ওঠে। জনগণের সামনে পরিবর্তনের একটা এজেন্ডা নিয়ে হাজির হয় অন্তর্বর্তীকালীন সরকার। কিছু কিছু ব্যাপার ইউনূস সরকার অনেক ভালো করেছে। এখন চলুন ইউনূস সরকারের কিছু খারাপ দিক নিয়েও একটু কথা বলি। ইউনূস সরকারের সবচেয়ে বড় অভিযোগ, উনি অর্থনীতিতে অনেক বড় অথবা দৃশ্যমান কোনো ফল দেখাতে পারেনি। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাজারে দাম কমেনি, বাজার নিয়ন্ত্রণ হয়নি, সিন্ডিকেটের কবলে অনেকটাই জিম্মি ছিল, ডলার সংকট কমেনি, সাধারণ মানুষের জীবন সহজ হয়নি। সরকার স্থিতিশীলতা রক্ষা করলেও মানুষ তেমন একটা স্বস্তি পায়নি। যেমন ছোট্ট করে একটু বলে নেই, দেখুন ইউনূস সরকার যাওয়ার কিছুদিন আগেই বাংলাদেশে সিলিন্ডার গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। 1200 টাকার গ্যাস 2500-3000 টাকাও বাজারে বিক্রি হয়েছে। একবার ভাবুন কতটুক দাম বেড়েছে, যেটা মানুষের নাগালের বাইরে। আমরা হয়তো এখন এটাই বলতে পারি রাষ্ট্র ঠিকই বাঁচলো, কিন্তু আমরা তেমন একটা স্বস্তি পেলাম না।
ইউনূস সরকারের আরেকটা ব্যর্থতা আমি মনে করি রাজনৈতিক রুটম্যাপ। একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথমেই কাজ হলো যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে সম্পূর্ণ একটা রুটম্যাপ দেওয়া। উনি প্রথমেই এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন। আওয়ামী লীগের বিচার হওয়া আবশ্যক, কিন্তু ওই মুহূর্তে তাকে নিষিদ্ধ না করলেও হয়তো পারত। উনি পরিষ্কার ট্রানজিশনও সরকারকে দিতে পারেনি। এই জন্য প্রথম অবস্থায় দেখবেন রাজনৈতিক সব দলগুলা নিয়ে একটা ঐক্যমত্য কমিশন হয়, কিন্তু যত দিন যেতে থাকে ততই কিন্তু ঐক্যমত্য কমিশনে ভাঙ্গন ধরে, অনেকগুলো ভাগ হয়ে যায়। তারা এক সময় ইউনূস সরকারের বিরুদ্ধেই কিন্তু অনেকে কথা বলতে শুরু করে। ইউনূস সরকারের সব থেকে বড় ব্যর্থতার জায়গাটা হচ্ছে উনি প্রশাসনের ভেতরে শক্ত অবস্থান তৈরি করতে পারেনি। ইউনূস সরকার নিজেই বলেছে তার কথা আমলারা শুনে না, তার সরকারের কথা আমলারা বুঝতে চায় না। এখন সবাই মিলে তাকে এই জায়গাটাতেই বসাইছিল যেন তার কথা শোনাতে বাধ্য করে। কারণ আমলাতান্ত্রিক জটিলতা, আমলাতান্ত্রিক সমাজ ব্যবস্থা এটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু আমরা অবশ্যই জানি। অনেক সিদ্ধান্ত নেওয়ার পরও এগুলো বাস্তবায়নে শুধু আমলাতান্ত্রিক জটিলতার জন্য অনেক কিছু ধীর হয়ে যায়, স্থবির হয়ে যায়। আমলারা যদি একটা সরকারকে সাপোর্ট না করে, আমলারা যদি সমর্থন একটা সরকারকে না দেয়, তাহলে কিন্তু সেই সরকারের কাজ করাটা অনেক মুশকিল হয়ে যায়। আমি মনে করি ইউনূস সরকারের আরেকটা সবচেয়ে বড় ভুল হচ্ছে জনমানুষের সাথে জনসংযোগ অনেক দুর্বলতা দেখিয়েছে। এটা সরকারের অন্যতম বড় একটা ভুল। সরকার কি করছে, কতদিন থাকবে, কি পরিবর্তন আনবে, কি সংস্কার করছে, এমনকি সরকারের ভেতরে কি হচ্ছে সেটাও কিন্তু জনসাধারণ মানুষ মানে আমরা কিছুই বুঝতে পারছিলাম না। এজন্য একসময় আমরাও কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হয়েছি। এজন্য দেখবেন গুজব, সন্দেহ, সমালোচনা সবকিছুই বেড়েছে। সবকিছু মিলিয়ে আসলেই ইউনূস সরকার কি ব্যর্থ হয়েছে নাকি সফল হয়েছে এই ছোট্ট একটা আলোচনা করে বলা খুব মুশকিল। কিন্তু দেশ ভাঙ্গনের মুখে ছিল। বিপ্লবের পরবর্তীতে কিন্তু দেশের মধ্যে গৃহযুদ্ধের একটা আশঙ্কা থাকে, দেশে চলছিল রাজনৈতিক অস্থিরতা। ঠিক তখনই দেবদূতের মতো আবির্ভাব হয় ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন আমরাও কিন্তু কোনো বিকল্প দেখছিলাম না, কারণ বিগত অনেক বছরই আমাদেরকে বিকল্প বলে আমাদেরকে মূলা ধরিয়ে রাখা হয়েছিল। তখন আমরা এই মুহূর্তে ইউনূস সরকার ছাড়া আসলে কাউকে পাচ্ছিলামও না। ইউনূস সরকারের হাতে বড় ধরনের সংস্কারের সুযোগ ছিল। আমরা যদি একটু তত্ত্বাবধায়ক সরকারের দিকে তাকাই, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আসার পরবর্তীতে দেখবেন তারা একটা রই অবস্থা শুরু করেছিল। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে তারা বিশেষ এক অভিযান চালিয়ে শেখ হাসিনা, খালেদা জিয়া সহ বড় বড় রাজনৈতিক দল, রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পর্যন্ত ব্যবস্থা নিয়েছিল। এমনকি 2 বছরে তত্ত্বাবধায়ক সরকার অনেক কিছুই করেছে। ঠিক ইউনূস সরকার সেটাও কিন্তু করতে পারত, কিন্তু ইউনূস সরকার মানুষের জীবনে আসলে দৃশ্যমান কোনো পরিবর্তন আনতে পারেনি। প্রথম অবস্থায় অনেকে বলছিল উনি হয়তো অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিল, কিন্তু এখন উনি তো এখন আর ক্ষমতায় নাই, কিন্তু শেষ পর্যায়ে এসে মানুষ কিন্তু উনার জন্য আর আফসোসও করছে না। আফসোস করার মতো উনি একটা ব্যবস্থা ঠিকই করে যেতে পারত, উনার হাতে সময় ছিল, সুযোগও ছিল। এই জন্য সরাসরি আসলে এই সরকার ব্যর্থ নাকি সফল এটা বলাটা অনেকটাই মুশকিল। আমি মনে করি উনি হয়তো সংকট সামলেছে, সময় পার করেছে। ওনার সব থেকে বড় অর্জন হচ্ছে উনি একটা সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন দিয়ে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় নিয়েছে। এটাই হয়তো উনার জীবনের সব থেকে বড় পাওয়া। আপনার মতামত কি? উনি সফল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে? প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।